বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের গণিত বইয়ের প্রথম অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা যে অধ্যায়টি আছে, এই অধ্যায়ের অনুশীলনী 1.1-এর যে প্রশ্নগুলো আছে আমরা সবগুলো প্রশ্ন সহজভাবে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তোমরা ভিডিওটি অবশ্যই একটু শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমরা সবগুলো প্রশ্ন বুঝতে পারবা। তো আমাদের 1 নম্বরে বলা আছে যে মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তাহলে বর্গমূল নির্ণয় করতে হবে কার সাহায্যে? মৌলিক গুণনীয়কের সাহায্যে। মৌলিক গুণনীয়ক মানে আমাদেরকে যেমন 169 একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাটার মৌলিক গুণনীয়কের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। এক্ষেত্রে 169কে কোন কোন মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় আমাদেরকে আগে সেটা বের করতে হবে। অর্থাৎ 169কে যে মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায় আগে সেগুলো বের করতে হবে। আচ্ছা দেখেন, আমরা যদি একটু দেখি, যেমন 169কে লেখা যায় 13 গুণন 13। 13 আর 13 গুণ করলে হচ্ছে 169 হয়। আর 13 হচ্ছে একটা মৌলিক সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করা যায় না সেগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। তো 13কে আমরা 1 আর 13 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা নিঃশেষে ভাগ করতে পারি না, এ কারণে 13 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তাহলে আমরা 169-এর মৌলিক গুণনীয়ক বের করলাম, তাহলে 13 গুণন 13 লেখা যায়। এরপরে হচ্ছে প্রতি জোড়া একই গুণনীয়ককে পাশাপাশি লিখতে হবে। যেহেতু এখানে এক জোড়া মৌলিক গুণনীয়ক পেয়েছি, তো আমরা পাশাপাশি লিখলাম। এখন প্রতি জোড়া মৌলিক গুণনীয়ক থেকে একটি করে গুণনীয়ক নিয়ে লিখতে হবে। যেহেতু এখানে এক জোড়া আছে, তো এখান থেকে আমরা একটা নেব। তাহলে 13 গুণন 13, দুইটার ভিতর থেকে আমরা একটা নেব, তাহলে 13। তো যদি এখানে দুই জোড়া মৌলিক গুণনীয়ক পাইতাম, তাহলে আমরা প্রত্যেক জোড়া থেকে একটা একটা করে নিতাম। যেহেতু এখানে একটাই জোড়া, তো একটা নেব। আর দুইটা জোড়া থাকলে দুইটার থেকে একটা একটা করে নিয়ে সেই মৌলিক গুণনীয়ক আমরা গুণ করার পর যে সংখ্যাটা পাইতাম সেটাই হচ্ছে আমাদের বর্গমূল। তো যেহেতু এখানে একটাই জোড়া আছে, তো একটা জোড়া থেকে একটা নিলে এটাই হচ্ছে আমাদের বর্গমূল, অর্থাৎ 169-এর বর্গমূল হবে 13। সেমভাবে দেখেন 529। 529কে আমরা লিখতে পারি 23 গুণন 23। তো এক্ষেত্রেও কিন্তু আমরা দেখতে পারতেছি যে এক জোড়া মৌলিক গুণনীয়কে পাওয়া যাচ্ছে, সেটা হচ্ছে 23 গুণন 23। অর্থাৎ 23 আর 23 গুণ করলে হয় হচ্ছে 529। 23 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। তো আমরা এখান থেকে এক জোড়া মৌলিক গুণনীয়ক থেকে আমরা একটা নেব, তাহলে 23 নিলাম। তাহলে 529-এর বর্গমূল হবে হচ্ছে 23। ঠিক আছে। এরপরে আমরা গ নাম্বার প্রশ্নটা যদি একটু লক্ষ্য করি, 1521। তো আমরা এখন দেখব 1521কে কোন কোন মৌলিক সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা যায়। 1521কে প্রথমত আমরা যে 3 মৌলিক সংখ্যা আছে সেই 3 দ্বারা যদি ভাগ করি, তো সেক্ষেত্রে আমরা পাই হচ্ছে 507। এরপরে 507কে যখন আমরা 3 দ্বারা আবার ভাগ করব, তখন আমরা পাই হচ্ছে 169, এবং 169কে লেখা যায় হচ্ছে 13 গুণন 13। তো দেখেন এক্ষেত্রে আমরা দুই জোড়া মৌলিক গুণনীয়ক পাইলাম, একটা হচ্ছে 3 গুণন 3 আর একটা হচ্ছে 13 গুণন 13। তাহলে প্রত্যেক জোড়া মৌলিক গুণনীয়ক থেকে আমরা একটা করে মৌলিক গুণনীয়ক নেব। তাহলে 3 গুণন 3, এখান থেকে একটা 3 নেব। 13 গুণন 13, এখান থেকে একটা 13 নেব। এখন 3 আর 13 গুণ করব, তাহলে 3 13 39। তাহলে 1521-এর বর্গমূল হবে 39। ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কিভাবে 1521কে 3 দ্বারা ভাগ করলাম আমরা যদি একটু লক্ষ্য করি, দেখেন তাহলে 1-এর ভিতরে 3 যায় না, এই কারণে পরবর্তী একটা অঙ্ক 5 নিলাম, তাহলে 15। তো 15-এর ভিতরে দেখি 3 যায় কিনা, তাহলে 3 5 15। ঠিক আছে। এরপরে আমরা 2 নিলাম, যেহেতু এখানে মিলে গেল, কোনো বিয়োগফল নামলো না, 3 5 15 ডাইরেক্ট নামলো। ঠিক আছে, এখানে কোনো আর অবশিষ্ট থাকলো না। তাহলে পরবর্তী অঙ্ক 2 নিলাম, তো 2-এর ভিতরে 3 যাচ্ছে না, এই কারণে পরবর্তী আরও একটা অঙ্ক নিলাম 1। যেহেতু এখানে আমরা এক সংখ্যে 2টা অঙ্ক নিলাম, তার কারণে আমাদের এখানে একটা শূন্য দিতে হবে। ঠিক আছে। তাহলে 21-এর ভিতরে 3 যায় হচ্ছে 7 বার, 3 7 21। এরপরে দেখেন 5-এর ভিতরে 3 যায় হচ্ছে একবার, থাকে হচ্ছে 2, 2 যায় শূন্য ধরবে, তাহলে 20। 20-এর ভিতরে 3 যায় হচ্ছে 6 বার, 3 6 18, থাকে হচ্ছে 2, 2 যায় 27 ধরবে, 27। 27-এর ভিতরে 3 যায় হচ্ছে 9 বার, 3 9 27। এরপরে 13 আর 13 গুণ করলে হয় 169। ঠিক আছে। আর 3 দ্বারা বিভাজ্য সংখ্যা, 2 দ্বারা বিভাজ্য সংখ্যা, এই সংখ্যাগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। যেমন 3 দ্বারা বিভাজ্য
আমরা কিভাবে বুঝবো যে আসলে এটা 3 দ্বারা বিভাজ্য সংখ্যা? আমরা জানি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হয়। যেমন 1 আর 2 3, 3 আর 5 হচ্ছে কত? 3 আর 5 8, 8 আর 1 9। তাহলে অঙ্কগুলোর যোগফল 9, 9 কিন্তু 3 দ্বারা বিভাজ্য, তার কারণে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, এগুলো অবশ্যই আমাদেরকে জানতে হবে। তো এক্ষেত্রে তাহলে আমরা পাইলাম হচ্ছে 39। এখন আমরা দেখি ঘ নং কোশ্চেনটা একটু লক্ষ্য করি। তাহলে 11,025। তাহলে প্রথমত আমরা 3 দ্বারা ভাগ করতে পারি। ঠিক আছে, তাহলে 11-এর ভিতরে 3 যায় কয়বার? 3 ত্রিককে 9, 3 বার যায়, তাহলে 9 গেলে থাকে 2, 2 যায় শূন্য ধরলে 20, 20-এর ভিতরে 3 যায় হচ্ছে কয়বার? 3 6 18, তাহলে এখানে থাকে 2, 2 যায় 2 ধরবে 22, 22-এর ভিতরে 3 যায় 7 বার, 3 7 21, এখানে থাকে 1, 1 যায় 5 ধরবে, তাহলে 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার, 3 5 15। সেমভাবে আমরা যদি আবার 3 দ্বারা দিই, তাহলে 3-এর ভিতরে 3 যায় একবার, 3 অক্কে 3, 6-এর ভিতরে 3 যায় 2 বার, 7-এর ভিতরে 3 যায় 2 বার, থাকে 1, 1 যায় 5 ধরবে 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার, 3 5 15। এরপরে দেখেন 5 দ্বারা যদি আমরা দেই, তাহলে এক অঙ্ক নিলে হয় না, 2 অঙ্ক নিলাম, তাহলে 12-এর ভিতরে 5 যায় 2 বার, 5 2 10, থাকে 2, 2 যায় 2 কে ধরবে, তাহলে 22, 22-এর ভিতরে 5 যায় 4 বার, 4 5 20, থাকে হচ্ছে 2, 2 যায় 5 ধরবে 25, 25-এর ভিতরে 5 যায় 5 বার, 5 5 25। ঠিক আছে, এরপরে এখন দেখি আবার 245-এর ভিতরে আবার আমরা 5 দ্বারা দিতে পারি। তাহলে 24-এর ভিতরে 5 যায় হচ্ছে 4 বার, 4 5 20, থাকে হচ্ছে 4, 4 দ্বারা 5 ধরবে 45, 45-এর ভিতরে 5 যায় হচ্ছে 9 বার, 5 9 45। এখন হচ্ছে 49-এর ভিতরে আমরা 7 দিতে পারি, 7 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 7 7 49। তো এখানে 3 5 7 সবগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে আমরা হচ্ছে কয় জোড়া মৌলিক গুণনীয়ক পাইলাম? 3 গুণন 3, 5 গুণন 5 আর হচ্ছে 7 গুণন 7। তাহলে প্রত্যেক জোড়া থেকে একটি করে গুণনীয়ক নিব। তাহলে এখানে 3 গুণন 3 থেকে আমরা নিলাম হচ্ছে একটি, এরপরে হচ্ছে 5 গুণন 5 থেকে নিলাম একটি, আর 7 গুণন 7 থেকে নিলাম হচ্ছে একটি। তাহলে 3 5 15, 15-র সাথে যদি আমরা 7 গুণন করি তাহলে আমাদের হয় হচ্ছে 105। তার মানে 11,025 এর বর্গমূল হচ্ছে 105। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। এতক্ষণ আমরা দেখলাম যে মৌলিক গুণনীয়কের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করে, এখন আমরা দেখব হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়। তাহলে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য দেখেন 225। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা হচ্ছে কি করব? ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে প্রথমত আমরা হচ্ছে জোড়া আকারে লিখব। ঠিক আছে, তাহলে ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখব। আচ্ছা, তাহলে দেখেন আমরা হচ্ছে ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিলাম, তাহলে 5 আর 2 মিলে একটি জোড়া হইলো। এরপরে হচ্ছে 2, যেহেতু এখানে আর একটি অঙ্ক আছে তো একে আমরা হচ্ছে জোড়া ছাড়াই গণ্য করব। ঠিক আছে, এরপরে হচ্ছে প্রত্যেক জোড়ার উপর আমাদেরকে রেখা চিহ্ন দিতে হবে। এখন আমরা কি করব? প্রথম যে জোড়া আছে, প্রথম যেহেতু এখানে একটাই অঙ্ক 2, এটাই মনে করেন জোড়া। তো প্রথম জোড়ার যে পূর্ববর্তী বর্গ সংখ্যা, পূর্ববর্তী বর্গ সংখ্যাটা প্রথম জোড়ার নিচে লিখতে হবে। তাহলে 2 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 1। এখন 1-এর বর্গমূলও হচ্ছে 1, সেই 1 হচ্ছে আমাদের এই যে ডান পাশে একটা খাড়া দাগ দেব, সেই খাড়া দাগের ডান পাশে আমরা সেই বর্গমূলটা লিখব। তাহলে প্রথম জোড়ার পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 1, 1-এর বর্গমূল 1, সেটা হচ্ছে এই যে ডান পাশে যে খাড়া দাগ আছে তার ডান পাশে লিখব। ঠিক আছে, এখন আমরা কি করব? এই 2 থেকে 1 বাদ দিলে 1। এরপরে হচ্ছে পরবর্তী জোড়া 25, যে জোড়া সেটা আমরা নামাইলাম, তাহলে হলো 125। এখন আমরা কি করব? যে 1-কে এখানে যে সংখ্যাটা পাবো, এই 1 প্রথমত আমরা পাইছি 1, এখন 1-কে আমরা 2 দ্বারা গুণ করব। তাহলে অথবা দ্বিগুণ নেব, 1-এর দ্বিগুণ হচ্ছে 2। ঠিক আছে, অথবা 1-কে 2 দ্বারা গুণ করলে 2 অক্কে 2, সেই 2 হচ্ছে আমরা এখানে লিখব। লেখার পর আমরা হচ্ছে এখানে একটা স্পেস রাখবো যাতে আমরা এখানে একটা অঙ্ক বসাইতে পারি। ঠিক আছে, এখানে যে সংখ্যাটা লিখব সেটা লেখার এমনভাবে লিখব যাতে পরবর্তীতে আমরা আরও একটা অঙ্ক বসাইতে পারি। ঠিক আছে, এখন দেখেন এখানে এমন একটা অঙ্ক বসাবো যেই অঙ্কটা বসাইলে এখানে যেমন আমরা 5 বসাইছি, এখন 5 দ্বারা আমরা পুরো যে সংখ্যা 25, 2 আর 5 মিলে 25, তাহলে 25-কে গুণ করতে হবে। গুণ করে দেখতে হবে এখানে যে আমাদের 125, সেই 125-এর কাছাকাছি বা সমান হয় কিনা। তাহলে এমন একটা অঙ্ক বসাইতে হবে যে অঙ্কটা বসাবো ওই অঙ্কটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করে এখানে যে 125 বা যে সংখ্যাটা থাকবে তার সমান অথবা কাছাকাছি যাইতে হবে, এমন সংখ্যায় আমরা এখানে বসাবো। ঠিক আছে, তাহলে এখানে যদি 5 বসাই, সেই 5 দ্বারা 25-কে গুণ করলে 5 25-এ 125,
এখানে যে সংখ্যাটা নেব সেই সংখ্যাটা আবার হচ্ছে বর্গমূলেও নিতে হবে, ঠিক আছে। তাহলে দেখেন আমরা হচ্ছে 225 এর বর্গমূল পাইলাম হচ্ছে 15। আচ্ছা, এখন আমরা খ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি, আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। তাহলে প্রথমত ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখলাম, প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দিলাম। তাহলে 9 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 9, ঠিক আছে, 9 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 9। তাহলে 9 এর এখন বর্গমূল কত? 3, সেই 3 আমরা এখানে নিলাম। এখন 3কে 3 এর দ্বিগুণ, তাহলে 3 দুগুণ 6, সেটা নেব হচ্ছে এখানে। এখন এটার পরে এমন একটা অঙ্ক বসানোর জন্য আমাদের জায়গা রাখতে হবে, ঠিক আছে। তো আমরা যদি এখানে একও বসাই, এখন যদি আমরা 61কে 1 দ্বারা গুণ করি তাহলে 61 হয়, এখানে কিন্তু 61 আছে। তো দেখেন 61 থেকে 61 বাদ দিলে 0। তাহলে এখানে আমরা যে অঙ্কটা বসাবো সেটা আমাদের আবার বর্গমূলেও বসাইতে হবে। তাহলে 961 এর বর্গমূল আমরা পাইলাম হচ্ছে 31, ঠিক আছে। এরপরে আমরা গ নাম্বারে যে কোশ্চেনটা আছে সেটা একটু লক্ষ্য করি, দেখেন। তাহলে দুইটা করে অঙ্ক নিয়ে জোড়া আকারে লিখলাম, প্রত্যেক জোড়ার উপর রেখা চিহ্ন দিলাম। তাহলে প্রথম যে জোড়া 39, 39 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 36, ঠিক আছে। আর 36 এর বর্গমূল হচ্ছে 6, যেটা আমরা খাড়া দাগের ডান পাশে লিখলাম, ঠিক আছে। এখন 6 এর দ্বিগুণ নিতে হবে আবার হচ্ছে এখানে, তাহলে 6 এর দ্বিগুণ 12। এখন 12 এমনভাবে লিখবো যাতে এখানে আমরা একটা অঙ্ক বসাইতে পারি, যেমন এখানে আমরা 3 বসাইছি। তাহলে এখন 123 হলো, 123কে যদি 3 দ্বারা গুণ করি তাহলে 369 হয়, ঠিক আছে। তাহলে 369 থেকে 369 বাদ দিলে 0, তার মানে 3969 এর বর্গমূল হচ্ছে 63। এরপরে যে ঘ নাম্বার কোশ্চেনটা আছে একটু লক্ষ্য করেন। তো দেখেন এখানে 10,404। তাহলে প্রথমত দুইটা করে অঙ্ক, ডান দিক থেকে দুইটি করে অঙ্ক নিয়ে আমরা জোড়া আকারে লিখলাম। এখন প্রথম যে জোড়া 1, 1-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 1 এবং 1-এর বর্গমূল হচ্ছে 1। এখন 1-এর দ্বিগুণ নিতে হবে, 1কে 2 দ্বারা গুণ করলে 2 অক্ষে 2, তাহলে এখানে আমরা 2 লিখলাম, ঠিক আছে। এখন আমরা হচ্ছে পরবর্তী 1 থেকে 1 বাদ দিলে 0, 0 আমরা নিলাম না, তো পরবর্তী জোড়া আমরা নিলাম 0,4। তো এখানে 0,4 মানে হচ্ছে 4, ঠিক আছে। তো দেখেন এখানে কিন্তু আমরা 2 নিয়েছি, তো আমরা যদি 2 এর পরে 1ও নেই, 2 এর পরে যদি আমরা 1ও নেই তাহলে 21 হয়। 21কে 1 দ্বারা গুণ করলে কত হবে? 21 হবে। তো এখানে কিন্তু আছে হচ্ছে আমাদের 4, তার মানে 4-এর ভিতরে 21 যাচ্ছে না, ঠিক আছে। যদি আমরা এখানে 1ও নেই তার কারণেও এখানে যাচ্ছে না, তাহলে আমরা কি করব? পরবর্তী আরও একটা জোড়া নিলাম, তাহলে 0,4। তাহলে এখানে এখন আমাদের হয়ে গেল কত? 404, ঠিক আছে। যেহেতু আমরা এখানে একসঙ্গে 2 জোড়া নামাইলাম, একসঙ্গে যেহেতু 2 জোড়া নামাইছি, এ কারণে আমরা এখানে একটা 0 দেব, বর্গমূলেও একটা 0 দেব, ঠিক আছে। যেহেতু একসঙ্গে 2 জোড়া নামাইছি, এখানেও একটা 0 দেব, বর্গমূলেও একটা 0 দেব। এখন আমরা কি করব? এই যে 20 হয়ে গেল আমাদের, প্রথমত 1-এর দ্বিগুণ নিয়েছিলাম 2, এরপরে যেহেতু একসাথে 2টা জোড়া নামাইছি এই কারণে এখানেও একটা 0, বর্গমূলেও একটা 0 নিলাম, তাহলে হয়ে গেল 20। এখন আমাদের কাজ কি? এই 20-এর পরে এমন একটা অঙ্ক বসাবো, যে অঙ্কটা বসাবো ওই অঙ্কটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে যাতে 404-এর সমান অথবা কাছাকাছি হয়। আমরা যদি এখানে 2 নেই তাহলে 202কে 2 দ্বারা গুণ করলে 404, যা 404-এর সমান, ঠিক আছে। এখন 404 থেকে 404 বাদ দিলে 0, তার মানে এখান থেকে আমরা বর্গমূল পাইলাম হচ্ছে 102। তাহলে 10,404 এর বর্গমূল হচ্ছে 102। আচ্ছা, এখন আমরা হচ্ছে 3 নম্বর প্রশ্নটা একটু লক্ষ্য করি, দেখেন। তাহলে 3 নম্বরে বলা আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন খুবই সহজ প্রশ্ন। প্রথমত আমরা যদি ক নাম্বার প্রশ্নটা দেখি, 147। তাহলে 147কে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো প্রথমত আমরা তাহলে কি করব? 147-এর মৌলিক গুণনীয়কগুলো বের করব। তাহলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এই ধরনের প্রশ্নগুলোর ক্ষেত্রে আমাদেরকে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেই সংখ্যাটাকে আমরা কি করব? মৌলিক গুণনীয়কে বিশ্লেষণ করব। যেমন 147কে আমরা যদি 3 মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করি তাহলে 14-এর ভেতরে 3 যায় হচ্ছে কয়বার? 4 বার, 3 4 12, তাহলে এখানে থাকে 2 27, তাহলে 27-এর ভেতরে 3 যায়, 3 নং 27। এখন 49-এর ভেতরে 7 যায়, 7 7 49। তো এখানে আমরা দেখতে পারতেছি 7 গুণন 7 একটা জোড়া আছে, কিন্তু 3 হচ্ছে জোড়াবিহীন আছে, ঠিক আছে। তাহলে যেটা হচ্ছে জোড়াবিহীন থাকবে, তাহলে 3 যেহেতু এখানে জোড়াবিহীন, তার মানে আমরা বলতে পারি এখানে গুণনীয়ক 3 হচ্ছে জোড়াবিহীন, ঠিক আছে। এখন 147 সংখ্যাটির সাথে যদি আমরা 3 গুণ করি, তাহলে যে সংখ্যাটা জোড়াবিহীন থাকবে সেই সংখ্যাটা দ্বারা
আমরা হচ্ছে আমাদেরকে যে সংখ্যাটা দেওয়া ছিল সেই সংখ্যাটাকে গুণ করলে গুণফল হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে প্রথমত কাজ কি, আমাদেরকে 147 দেওয়া ছিল, এই সংখ্যাটার আমরা হচ্ছে মৌলিক গুণনীয়কগুলো বের করব। বের করার পর দেখবো যে কোন সংখ্যাটা হচ্ছে জোড়াবিহীন। যেহেতু এখানে 3 জোড়াবিহীন আছে, তো আমরা 3 দ্বারা যদি 147কে গুণ করি তাহলেই 147কে 3 দ্বারা গুণ করার পর যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে কি হবে, একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তো দেখেন সেমভাবে 384, তো 384কে আসলে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে আমরা সেটা বের করব। তো প্রথমত আমরা যদি 2 দ্বারা ভাগ করি, 3-এর ভিতরে 2 যায় একবার, তাহলে এখানে থাকে 1, 18, 18-এর ভিতরে 2 যায় 9 বার, 9 দুগুণ 18, 4-এর ভিতরে 2 যায় 2 বার, 2 দুগুণ 4। এরপরে 19-এর ভিতরে 2 যায় 9 বার, 9 দুগুণ 18, থাকে 1, 1 যায় বিয়োগ ধরলে 12, 12-এর ভিতরে 2 যায় 6 বার। ঠিক আছে, এরপরে 9-এর ভিতরে 2 যায় হচ্ছে 4 বার, থাকে 1, 1 যায় 6, 1 ধরে 16, 16-এর ভিতরে 2 যায় 8 বার। এরপরে 48-এর ভিতরে 4-এর ভিতরে 2 যায় 2 বার, 8-এর ভিতরে 2 যায় 4 বার। ঠিক আছে, আবার 2-এর ভিতরে 2 যায় 1 বার, 4-এর ভিতরে 2 যায় 2 বার। এখন 12-এর ভিতরে 2 যায় হচ্ছে 6 বার, 6-এর ভিতরে 2 যায় 3 বার। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কয় জোড়া, তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 7টা আমরা 2 পাইছি। ঠিক আছে, তার মানে 3 জোড়া হওয়ার পরও একটা 2 বেশি থাকে, আর এখানে হচ্ছে 3 আছে। তাহলে দেখেন আমরা কিভাবে লিখতে পারি, 2 গুণন 2, 2 গুণন 2, 2 গুণন 2 গুণন 2 গুণন 3। তাহলে 3 জোড়া 2 লেখার পরও একটা 2 আর একটা 3 হচ্ছে কি আছে, জোড়াবিহীন আছে। যেহেতু 2 ও 3 জোড়াবিহীন আছে, এখন 2 আর 3 গুণ করলে যে সংখ্যাটা হবে, দেখেন 384 সংখ্যাটির সাথে, তাহলে 2 ও 3 যেহেতু জোড়াবিহীন, তাহলে 3 দুগুণ 6, অর্থাৎ যে সংখ্যাদ্বয় জোড়াবিহীন অথবা যে সংখ্যাটা জোড়াবিহীন, যদি 2টা জোড়াবিহীন থাকে অথবা 3টা জোড়াবিহীন থাকে, তাহলে সংখ্যাগুলো গুণ করার পর যে সংখ্যাটা হবে সেই সংখ্যা দ্বারা প্রদত্ত যে সংখ্যাটি দেওয়া ছিল সেই সংখ্যাটাকে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যেমন এখানে 2 ও 3 জোড়াবিহীন, তাহলে 3 দুগুণ কত, 6। আমরা যদি 6 দ্বারা 384কে কি করি, গুণ করি, তাহলে গুণ করলে যে গুণফল পাবো সেই গুণফলটা হবে আসলে কি, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা গ নাম্বার প্রশ্নটা একটু লক্ষ্য করি। আমাদেরকে দেওয়া আছে হলো 1477। তাহলে দেখি 1477-এর ভিতরে আমরা 2 দ্বারা ভাগ করতে পারি। তাহলে 14-এর ভিতরে 2 যায় 7 বার, 7-এর ভিতরে 2 যায় 3 বার, থাকে হচ্ছে 1, 0, 10, 10-এর ভিতরে 2 যায় 5 বার। এখন 3 দ্বারা ভাগ করতে পারি, তাহলে 7-এর ভিতরে 3 যায় হচ্ছে 2 বার, থাকে 1, 1 আর 3, 13, 13-এর ভিতরে 3 যায় হচ্ছে 4 বার, 3 4 12, থাকে 1, 1 আর 5 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার, 3 5 15। 24-এর ভিতরে 5 যায় 4 বার, 4 5 20, থাকে হচ্ছে 4, 4 যায় 5 ধরলে 45, 45-এর ভিতরে 5 যায় হচ্ছে 9 বার, 5 নং 45, আর 7 7 49। তো এখানে আমরা দেখতে পারতেছি আমরা হচ্ছে দেখতে পাচ্ছি যে 7 আর 7, দুইটা 7 আছে, একটা 2, একটা 3, একটা 5। তাহলে দেখেন এখানে 2, 3 আর হচ্ছে 5 হচ্ছে জোড়াবিহীন। তাহলে 2, 3 আর 5 গুণ করলে কত হয়, তাহলে দেখেন 3 দুগুণ 6, 5 6 30। তাহলে 30 সংখ্যাটি গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, অর্থাৎ 1477-কে এই যে এই তিনটা সংখ্যার গুণফল 30 সংখ্যাটি দ্বারা গুণ করলে যে গুণফল হবে সেটা আসলে কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এরপরে হচ্ছে 3-এর যে ঘ নাম্বার প্রশ্নটা আছে আমরা একটু লক্ষ্য করি। তাহলে 23,805। তো 23,805 হচ্ছে 2 দ্বারা ভাগ করা যায় না, তো আমরা যদি 3 দ্বারা ভাগ করি, তাহলে 23-এর ভিতরে 3 যায় হচ্ছে 7 বার, 3 7 21, থাকে হচ্ছে 2, 2 যায় 8 ধরলে 28, 28-এর ভিতরে 3 যায় 9 বার, 3 নং 27, থাকে 1, 1 যায় 0 ধরলে 10, 10-এর ভিতরে 3 যায় 3 বার, 3 3 9, থাকে 1, 1 যায় 5 ধরলে 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার, 3 5 15। এরপরে হচ্ছে 7-এর ভিতরে 3 যায় 2 বার, থাকে 1, 1 যায় 9 ধরলে 19, 19-এর ভিতরে 3 যায় 6 বার, 3 6 18, থাকে হচ্ছে 1, 1 যায় 3 ধরলে 13, 13-এর ভিতরে 3 যায় 4 বার, 3 4 12, থাকে 1, 1 যায় 5 ধরলে 15, 15-এর ভিতরে 3 যায় 5 বার, 3 5 15। ঠিক আছে, এখন দেখেন 26-এর ভিতরে 5 যায় হচ্ছে 5 বার, 5 5 25, থাকে 1, 1 যায় 4-কে ধরলে 14, 14-এর ভিতরে 5 যায় 2 বার, 5 দুগুণ 10, থাকে 4, 4 যায় 5 ধরলে 45, 45-এর ভিতরে 5 যায় 9 বার, 5 নং 45। আর 529-কে লেখা যায় 23 গুণন 23। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি, দেখেন 2টা 3 আছে, 2টা 23 আছে, কিন্তু জোড়াবিহীন শুধু 5। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 5 হচ্ছে জোড়াবিহীন, তার মানে 23,805 সংখ্যাটির সাথে 5 গুণ করলে গুণফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এখন আমরা 4 নাম্বার যে প্রশ্নগুলো একটু যদি লক্ষ্য করি, দেখেন কি বলা আছে যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। দেখেন আমাদেরকে যে
আমরা 3 নম্বরে যে প্রশ্নগুলো সমাধান করলাম যে নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হবে, আর নিচের সংখ্যাগুলোকে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, দুইটাই হচ্ছে সেম। ঠিক আছে, তাহলে গুণনের ক্ষেত্রে আমরা দেখেছি যে সংখ্যাটি জোড়াবিহীন ছিল অথবা যে সংখ্যাগুলো জোড়াবিহীন ছিল তাদের গুণফল অথবা সেই সংখ্যাটি দ্বারা প্রদত্ত সংখ্যাটিকে গুণ করলে গুণফল পূর্ণবর্গ সংখ্যা হয়েছে। তো এখানে যেহেতু কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এক্ষেত্রে আমরা যে সংখ্যাটা জোড়াবিহীন পাবো সেই সংখ্যাটা দ্বারা প্রদত্ত সংখ্যাটিকে ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তো দেখেন আমরা তাহলে প্রথমত কি করব, আমাদেরকে যে সংখ্যাটি দেওয়া থাকবে সেই সংখ্যার মৌলিক গুণনীয়কগুলো বের করব। অবশ্যই মৌলিক গুণনীয়কগুলো বের করতে হবে, গুণনের ক্ষেত্রেও ভাগের ক্ষেত্রেও। ঠিক আছে, যেমন 972 2 দ্বারা ভাগ যায়, কেননা আমরা জানি কোনো সংখ্যার একক স্থানীয় অঙ্ক শূন্য অথবা জোড় হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। আশা করি তোমরা এগুলো অবশ্যই জানো। ঠিক আছে, তাহলে 9-এর ভিতরে 2 যায় 4 বার, 4 2 কোনো 8, এখানে থাকে 1 যায় শতক ধরলে 17, 17-এর ভিতরে 2 যায় 8 বার, 8 2 কোনো 16, তাহলে এখানে থাকে 1 যায় 2 ধরলে 12, 12-এর ভিতরে 2 যায় 6 বার, 4-এর ভিতরে 2 যায় 2 বার, 8-এর ভিতরে 2 যায় 4 বার, 6-এর ভিতরে 2 যায় 3 বার। এরপরে হচ্ছে 24-এর ভিতরে 3 যায় 8 বার, 3 আসলে 24, 3-এর ভিতরে 3 যায় 1 বার, আর 8-এর ভিতরে 3 যায় 2 বার, থাকে 2, 2 আর 1-এ 21, 21-এর ভিতরে 3 যায় 7 বার। এরপরে 27-এর ভিতরে 3 যায় 9 বার, 9-এর ভিতরে 3 যায় 3 বার। ঠিক আছে, এক্ষেত্রে আমরা দেখতেই পারতেছি 1 2 3 4 5, অর্থাৎ 5টা 3 আছে আর 2টা 2 আছে। তার মানে আমরা এখানে কি দেখতে পারতেছি যে 2 গুণন 2 গুণন 3 গুণন 3 গুণন 3 গুণন 3, অর্থাৎ 2 জোড়া 3 আর 1 জোড়া 2 আছে, আর 2 জোড়া 3 এরপরও দেখা যাচ্ছে একটা 3 বেশি, তাহলে 3 হচ্ছে এখানে জোড়াবিহীন। তার মানে 972 সংখ্যাটিকে 3 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, এখন আমরা খ নাম্বার যে প্রশ্নটা একটু লক্ষ্য করি। দেখেন 4056, তাহলে প্রথমত আমরা মৌলিক গুণনীয়কগুলো বের করি। 4-এর ভেতরে 2 যায় হচ্ছে 4-এর ভেতরে 2 যায় 2 বার, 2 দুগুণ 4, তো এই শূন্যকে 2 দ্বারা ভাগ করলে শূন্য, শূন্যটা এখানে নামবে। 5-এর ভেতরে 2 যায় কয় বার, 4 বার, 2 দুগুণ 4, থাকে 1 যায় 6 ধরলে 16, 16-এর ভেতরে 2 যায় 8 বার। এরপরে 2-এর ভেতরে 2 যায় 1 বার, শূন্য, এরপরে 2-এর ভেতরে 2 যায় 1 বার, 8-এর ভেতরে 2 যায় হচ্ছে 4 বার, 10-এর ভিতরে 2 যায় 5 বার। ঠিক আছে, এরপরে আমরা 1 যদি নেই তারপরও ভাগ যাচ্ছে না, আরও একটা অঙ্ক 4 নিলাম তারপরে ভাগ যাচ্ছে, যেহেতু একসঙ্গে দুইটা অঙ্ক নেওয়া লাগতেছে তারপরে ভাগ যায়, এই কারণে আমরা এখানে একটা শূন্য দেব। 14-এর ভিতরে 2 যায় 7 বার, 7 2 কোনো 14। এরপরে 5-এর ভিতরে 3 যায় হচ্ছে 1 বার, থাকে 2, 2 যায় শূন্য ধরলে 20, 20-এর ভিতরে 3 যায় 6 বার, 3 6 18, থাকে 2, 2 যায় শতক ধরলে 27, 27-এর ভিতরে 3 যায় 9 বার, 3 9 27, 169কে লেখা যায় 13 গুণন 13। তো এখান থেকে আমরা দেখতে পাইছি যে 13 13 এক জোড়া আছে, 2 2 এক জোড়া আছে, এখানে একটা 2 আর একটা 3 জোড়াবিহীন আছে। তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে 2 ও 3 হচ্ছে জোড়াবিহীন, তার মানে এত সংখ্যাটিকে 2 আর 3 এর গুণফল কত, 6, এই 6 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। অর্থাৎ 4056কে 6 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। এরপরে হচ্ছে গ নাম্বার যে প্রশ্নটা আছে একটু লক্ষ্য করেন। আচ্ছা, তাহলে 21952। ঠিক আছে, আমরা প্রথমত দেখি গুণনীয়কগুলো বের করি, মৌলিক গুণনীয়কগুলো। তাহলে 2-এর ভিতরে 2 যায় 1 বার, এরপর 1 নিলাম, ভাগ যায় না, এরপরে আরও একটা অঙ্ক 9 নিলাম। তাহলে যেহেতু দুইটা অঙ্ক একসাথে নিলাম তারপরে ভাগ যাচ্ছে, এই কারণে এখানে একটা শূন্য দেব। তাহলে 19-এর ভিতরে 9 যায় হচ্ছে 19-এর ভিতরে 2 যায় 9 বার, 9 2 কোনো 18, থাকে 1 যায় 5 ধরলে 15, 15-এর ভিতরে 2 যায় 7 বার, 7 2 কোনো 14, থাকে 1 যায় 2 ধরলে 12, 12-এর ভিতরে 2 যায় 6 বার, 6 2 কোনো 12। এরপরে দেখেন 10-এর ভিতরে 2 যায় হচ্ছে 5 বার, 9-এর ভিতরে 2 যায় হচ্ছে কয় বার, 4 বার, থাকে 1 যায় 7 ধরলে 17, 17-এর ভিতরে 2 যায় 8 বার, 8 2 কোনো 16, থাকে 1 যায় 6 ধরলে 16, 16-এর ভিতরে 2 যায় 8 বার, 8 2 কোনো 16। ঠিক আছে, এরপরে হচ্ছে 5-এর ভিতরে 2 যায় 2 বার, 2 2 কোনো 4, 4-এর ভিতরে 2 যায় 5-এর ভিতরে 2 যায় 2 বার, থাকে 1 14, 4 ধরলে 14, 14-এর ভিতরে 2 যায় 7 বার, 7 2 কোনো 14, 8-এর ভিতরে 2 যায় 4 বার, 4 2 কোনো 8, আবার 8-এর ভিতরে 2 যায় 4 বার, 4 2 কোনো 8।
এরপরে দেখেন 2 এর ভিতরে 2 যায় একবার, 7 এর ভিতরে 2 যায় 3 বার, থাকে 1, 1 যায় 4 ধরলে 14, 14 এর ভিতরে 2 যায় 7 বার, 4 এর ভিতরে 2 যায় 2 বার। এরপরে দেখেন 13 এর ভিতরে 2 যায় 6 বার, থাকে 1, 1 যায় 7 ধরলে 17, 17 এর ভিতরে 2 যায় 8 বার, 8 দুগুণে 16, থাকে 1, 1 যায় 2 ধরলে 12, 12 এর ভিতরে 2 যায় 6 বার। এরপরে 6 এর ভিতরে 2 যায় 3 বার, 8 এর ভিতরে 2 যায় 4 বার, আর 6 এর ভিতরে 2 যায় 3 বার। এখন 34 এর ভিতরে 34 এর ভেতরে 7 যায় হচ্ছে 4 বার, 4 সাথে 28, তাহলে 28 গেলে এখানে থাকে 6, 6 দ্বারা 3 ধরলে 63, 7 নং 63। এরপরে হচ্ছে 49 এর ভিতরে আবার 7 গুণন 7, 7 সাথে 49। তো এখান থেকে আমরা দেখতে পারতেছি হচ্ছে কি 1, 2, 3, 4, 5, 6, অর্থাৎ 3 জোড়া 2 আছে, আর 1, 2, 3 তিনটা 7 আছে, অর্থাৎ এক জোড়া 7 থাকার পর আর একটা 7 অতিরিক্ত 7 জোড়াবিহীন আছে। ঠিক আছে, অর্থাৎ যেহেতু তিনটা 7, এক জোড়া 7 লেখার পর একটা 7 জোড়াবিহীন। তাহলে এত সংখ্যাটিকে 7 দ্বারা ভাগ করলে ভাগফল কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু 7 জোড়াবিহীন, এই সংখ্যাটা দ্বারা ভাগ করলে ভাগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। আচ্ছা, এখন দেখেন আমাদের সর্বশেষ 5 আর 5 নাম্বার যে প্রশ্ন আমরা যদি একটু লক্ষ্য করি। আচ্ছা দেখেন, তাহলে আমাদের এখানে বলা আছে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে 4639 থেকে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমাদের কি করতে হবে? দেখতে হবে যে এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা কিনা। যেহেতু যদি পূর্ণবর্গ সংখ্যা দিত, তাহলে কিন্তু আমাদের আর এখানে বলা হতো না যে কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তার মানে আমরা বলতেই পারতেছি এই সংখ্যাটা হচ্ছে কি নয়? পূর্ণবর্গ সংখ্যা নয়। তার মানে আমরা হচ্ছে এই সংখ্যাটার বর্গমূল বের করে দেখব যে আসলে কোন সংখ্যাটা অবশিষ্ট থাকে। যে সংখ্যাটা অবশিষ্ট থাকে সেটা বাদ দিলেই কি হবে? বাদ দেওয়ার পর যে বিয়োগফল পাবো সেটাই পূর্ণবর্গ সংখ্যা হবে। তো আমরা যদি এটা ভাগ করে গিয়ে বর্গমূল বের করি, তাহলে ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে আমরা জোড়া আকারে লিখলাম। যেহেতু 4639 4টি অঙ্ক আছে, 2টি করে অঙ্ক নিয়ে আমরা জোড়া আকারে লিখতে পারি। এখন প্রথম যে জোড়া 46, তো 46-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা কত? 36। ঠিক আছে, তো 36-এর বর্গমূল 6, 6, 36, তো 6 আমরা হচ্ছে এখানে লিখব, ডান পাশে খাড়া দাগের ডান পাশে লিখব। এবং 6-এর দ্বিগুণ আবার আমাদেরকে নিতে হবে। অবশ্যই তোমরা মনে করতে পারতেছো, আমরা কিন্তু এগুলো কিছুক্ষণ আগেই শিখলাম। তাহলে 6-এর দ্বিগুণ 6 দুগুণ 12, তো 12 এমনভাবে লিখব পরবর্তীতে যাতে একটা অঙ্ক আমরা বসাইতে পারি, এতটুকু জায়গা রাখবো। তো 46 থেকে 36 বাদ দিলে 10, পরবর্তী জোড়া আমরা নামাইলাম 39। তো এখন আমরা এখানে এমন একটা অঙ্ক বসাবো, যে অঙ্কটা বসাবো সেই অঙ্কটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে যাতে 1039-এর সমান অথবা কাছাকাছি হয়। তো আমরা যদি এখানে 8 বসাই, তো 8 দ্বারা যদি 128-কে গুণ করি তাহলে হয় 1024। তো দেখেন 1039-এর কিন্তু কাছাকাছি। ঠিক আছে, আমরা এখানে 9 বসালে 9 দ্বারা যদি গুণ করতাম তাহলে 1039-এর বেশি হইতো, কিন্তু আমাদের তো 1039-এর সমান অথবা কাছাকাছি অথবা নিচে নিতে হবে, এই কারণে আমরা 8 নিয়েছি। তো এখানে যেহেতু 8 নিয়েছি, সেই 8টা আমরা এখানেও নিয়েছি। ঠিক আছে, তো এখন আমরা বিয়োগ করলে পাই 15। যেহেতু এখানে দেখা যাচ্ছে এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে কত? 68। 68 পাওয়ার পর 15 কি থাকে? অবশিষ্ট থাকে। তাহলে এত সংখ্যাটি থেকে আমরা যদি 15 কি করি? বিয়োগ করলে আমাদের বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এই সংখ্যাটা থেকে আমাদের যে সংখ্যাটা অবশিষ্ট, এই সংখ্যাটা বিয়োগ করলে বিয়োগফলটা কি হবে? অবশ্যই পূর্ণবর্গ সংখ্যা হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন সর্বশেষ যে প্রশ্নটি দেখেন, 5605-এর সাথে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে এর আগের প্রশ্নটা ছিল কোন ক্ষুদ্রতম সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এখন হচ্ছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে। যেহেতু এই সংখ্যাটা পূর্ণবর্গ সংখ্যা নয়, ঠিক আছে, তো আমরা আগে হচ্ছে এটার বর্গমূল বের করব। তো দেখেন, আমরা হচ্ছে এটার ভাগ প্রক্রিয়া যদি বর্গমূল বের করি, যেহেতু এখানে 4টা অঙ্ক, তো বাম দিক থেকে ডান দিক থেকে 2টি করে অঙ্ক নিয়ে আমরা জোড়া আকারে লিখে তার উপর রেখা চিহ্ন দেব। এখন দেখেন 56-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 49, তো 49-এর বর্গমূল হচ্ছে 7, যার খাড়া দাগে ডান পাশে লিখলাম। এখন 7-এর দ্বিগুণ হচ্ছে 14, আমরা এখানে এমনভাবে লিখবো যাতে পরবর্তীতে একটা অঙ্ক বসাইতে পারি। এখন এখান থেকে বিয়োগ করলে আমরা পাই 7, পরবর্তী জোড়া 05 নামাইলাম, তাহলে আমাদের হইল 705। তো এখন আমরা এখানে এমন একটা অঙ্ক বসাবো 14-এর পরে,
সেই অঙ্কটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে যাতে আমাদের 705-এর সমান অথবা কাছাকাছি হয়। তো এখানে যদি আমরা 4 নেই, 144-কে 4 দ্বারা গুণ করলে হয় 576। ঠিক আছে, এখানে যদি আমরা 5 নিতাম তাহলে 705-এর বেশি হইতো, এই কারণে আমরা নেব না, 4 নেব। তো 4 দ্বারা গুণ করলে হয় 576, বিয়োগ করলে হয় 129। তো এখানে যেহেতু 4 নিচ্ছিলাম আমরা এখানেও 4 নেব। তার মানে দেখা যাচ্ছে 5605-এর বর্গমূল আমরা 74 বের করার পর 129 কি থাকে, আমাদের অবশিষ্ট থাকে। আমরা 74-এর বর্গমূল বের করার পর, ঠিক আছে, যেহেতু আমাদেরকে বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যা হবে, এ কারণে আমরা হচ্ছে এখানে 74-এর বর্গমূল বের করে এটা পাইলাম। তো আমাদের এখন 75-এর বর্গমূল বের করতে হবে। ঠিক আছে, 75-এর বর্গমূল বের করতে হবে। তো দেখেন এখানে 129 অবশিষ্ট থাকে, তাই এত সংখ্যাটি পূর্ণবর্গ নয়। তাহলে 74-এর পরবর্তী সংখ্যা 75, যার বর্গ সংখ্যা হচ্ছে 5625। 75-কে 75 দ্বারা গুণ করলে 5625 হয়। ঠিক আছে, তো আমরা যদি এখন 5625 থেকে এই 5605 আমাদেরকে প্রদত্ত যে সংখ্যাটি দেওয়া ছিল সেটা যদি বিয়োগ করি, তাহলে আমাদের এখানে পাওয়া যাচ্ছে হলো 20। তার মানে এই যে 20, এই সংখ্যাটা যদি আমরা হচ্ছে 5605-এর সাথে যোগ করি, তাহলে আমাদের যোগফল কি হবে, পূর্ণবর্গ সংখ্যা হবে। ঠিক আছে, তার মানে আমরা নির্ণয় সংখ্যাটা কত পাইলাম, 20 পাইলাম। তো আশা করি আমাদের আজকের যে প্রশ্নগুলো ছিল এগুলো তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। তো কোথাও যদি কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাদেরকে জানাইতে পারো, ইনশাল্লাহ আমরা বুঝে দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই তোমরা তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো যাতে এখান থেকে সবাই উপকৃত হতে পারে, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকো। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।